নিউটনীয় বলবিদ্যা। ঘাবড়াইও না, লিখো নিউটনীয় বলবিদ্যা। কয়টা লেকচার হয়েছিল আগে? কয়টা হয়েছিল লেকচার? না, জীবনও 3টা না, 6টা। 6টা হয়েছিল, 7 হবে। হ্যাঁ, তাহলে লেকচার 7। সাতটা হয়েছে? না না, অনলাইন 6টা হয়েছিল, আজকে দিয়ে 7টা। ঠিক আছে, আচ্ছা যাই হোক, লেকচার কোনো নম্বর নেই। এবার শোনো, নিউটনের বলবিদ্যা অধ্যায়ে একটা টপিক বাদ ছিল, জড়তার ভ্রামক। আমি ভাবছিলাম করাবো না, এগুলো পারে পোলাপান, তারপরেও ডিস্টার্ব দিচ্ছে। ঠিক আছে, তো দেখো যত ধরনের জড়তার ভ্রামকের ম্যাথ হইতে পারে। এখন আসবা কেন? তোমার জন্য 15 মিনিট ওয়েট করলাম আমি, এখন তো ঢুকতে দিব না। ঢোকো, মাথা নিচু করে ঢোকো। তো যেটা বলতেছিলাম যে জড়তার ভ্রামকের এই টপিক থেকে মানে আমারই কঠিন কোনো প্রবলেম আসে না, যা আসে ঘুরে ফিরে বইয়ের প্রবলেমই। দেখো এখানে পরীক্ষা তো দিছিলাম, পরীক্ষাতে যে প্রবলেম দিছিলাম ওই বইয়ের প্রবলেমই, ওইগুলাই ঘুরে ফিরে আসে। তো তারপরে দেখো আমরা প্রথমে একটু থিওরি বা সূত্রগুলো দেখে নিব, টাইপ ওয়াইজ, মানে কোন ক্ষেত্রে জড়তার ভ্রামকের সূত্র কেমন হয়। তারপরে আমরা ওই রিলেটেড দু একটা ম্যাথ প্রবলেম একটু সলভ করব। তো একটু দ্রুতই লিখবা। হ্যাঁ, তো প্রথমে আসো জড়তার ভ্রামক। জড়তার ভ্রামকের সূত্র কি? জড়তার ভ্রামক, কোন একটা বিন্দু ভর বস্তু সে যদি আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার পথে ঘুরতে থাকে এবং ভরের মান যদি m হয়, তাহলে এই বিন্দু ভর বস্তুর জড়তার ভ্রামকের মান হবে ভরের মান এবং এই ঘূর্ণন অক্ষের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধের বর্গের গুণফল। তাহলে ভর এবং ব্যাসার্ধের বর্গের গুণফল, এটাই হচ্ছে জড়তার ভ্রামক I। এটা বিন্দু ভরের বস্তুর জন্য। কিন্তু সবসময় যে বিন্দু ভরের বস্তু হবে এমন কোনো কথা কিন্তু নাই। মানে এমন হইতে পারে যে কোনো একটা ভর সিস্টেমে একাধিক বিন্দু ভর আছে, তাহলে সেই ক্ষেত্রে জড়তার ভ্রামক কি হবে? ধরো এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এখানে একটা ভর আছে m1, তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ হচ্ছে r1, তো এইটা হচ্ছে ঘূর্ণন পথের ব্যাসার্ধ। আর একটা হচ্ছে m2, তার ঘূর্ণন পথের ব্যাসার্ধ r2। ধরো m3, ঘূর্ণন পথের ব্যাসার্ধ হচ্ছে r3, এরকম। তাহলে এর জন্য যদি আমি বলি জড়তার ভ্রামকের সূত্র কি হবে, তাহলে জড়তার ভ্রামক কি রাশি? স্কেলার রাশি না? তাহলে এখানে কয়টা ভর বিন্দু আছে? 3টা বিন্দু ভর আছে। তাহলে এই সিস্টেমের টোটাল যে জড়তার ভ্রামকের মান সেটা হবে আলাদা আলাদা করে এদের জড়তার ভ্রামকের সমষ্টি। কেমন সমষ্টি? স্কেলার সমষ্টি, ভেক্টর সাম না, স্কেলার সাম। কেন? কারণ জড়তার ভ্রামক তো স্কেলার রাশি। তাহলে জড়তার ভ্রামক I ইকুয়াল টু হবে I1 প্লাস I2 প্লাস I3, অর্থাৎ m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস হচ্ছে m3 r3 স্কয়ার। তো তুমি নিজে নিজে একটা ম্যাথ বানাবা, 3টা ভর দিবা, 3টা ভরের মান দিবা এবং ঘূর্ণন অক্ষ থেকে তাদের দূরত্ব দিবা, তারপরে তুমি ওই সিস্টেমের জড়তার ভ্রামক বের করবা। আমি সূত্র লিখে দিছি, তুমি বাসায় গিয়ে নিজে নিজে ম্যাথ বানাই করবা। ক্লিয়ার? এইবার আসো, দেখো বিন্দু ভর না, মনে করো একটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট বস্তু, যেমন এরকম একটা বস্তু, যে একটা বস্তু, এই বস্তুর ধরো এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এইভাবে যদি ঘোরে, তো এর জড়তার ভ্রামকটা আমরা বের করতে চাই, এর জড়তার ভ্রামকটা আমরা বের করতে চাই। তাহলে এটা ধরো, বলো আমি জড়তার ভ্রামক I ইকুয়াল টু যদি mr স্কয়ার লিখি, হবে? এটা তো একটা বিন্দু ভর না যে আমি I ইকুয়াল টু mr স্কয়ার লিখবো, হবে না। তাহলে তখন কি হবে? এই বস্তুটাকে আমি অসংখ্য বিন্দু ভর চিন্তা করতে পারি না? এরকম যে এই যে বস্তুটা নিরবিচ্ছিন্ন ভর বিশিষ্ট এই যে বস্তুটা, এই বস্তুটা এরকম অসংখ্য বিন্দু ভরের সমষ্টি। তাহলে ধরো এই যে ভরটা, তার থেকে ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব r1, ঘূর্ণন অক্ষ থেকে এই ভরবিন্দু দূরত্ব r2, এই ভরবিন্দু দূরত্ব r3, এইভাবে r4, তারপরে এই যে rn, এরকম n সংখ্যক বিন্দু চিন্তা করলাম বস্তুটাকে। তাহলে আমরা একটা বিন্দু ভর বিশিষ্ট সিস্টেমের জন্য, আমরা এরকম একাধিক বিন্দু ভরের যদি সিস্টেম থাকে তার জন্য জড়তার ভ্রামক এভাবে বের করছিলাম, প্রত্যেকটা ভরের জন্য আলাদা আলাদা করে জড়তার ভ্রামক বের করে যোগ করে দিয়েছিলাম। তো এখানেও তো তাই করবো। তাহলে এখানে এই সিস্টেমের জন্য জড়তার ভ্রামক বের করতে গেলে এভাবে যোগ করে দিতে হবে। তাহলে m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার প্লাস ডট 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 mn rn স্কয়ার। এবার একটা জিনিস বলো তো,
এইভাবে যোগ করা এটা কি কখনো আদৌ সম্ভব? তুমি বিন্দু বিন্দু ভর চিন্তা করে যোগ করবা, এটা কি সম্ভব? আর এটা কেন করতেছে এরকম? দেখো, প্রত্যেকটা ভর বিন্দুর ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব কিন্তু আলাদা আলাদা। তাহলে প্রত্যেকটা ভর বিন্দুর জন্য যেহেতু ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব আলাদা আলাদা, জড়তার ভ্রামকের মান এইভাবে হিসাব করে যোগ করলে গিয়ে আমি টোটাল জড়তার ভ্রামকটা পাবো। এখন এইভাবে তো ম্যানুয়ালি যোগ করা সম্ভব না। তাহলে আমরা কি করবো? আমরা এইভাবে দেখো জিনিসটা এইভাবে লিখতে পারি যে সামেশন অফ এম আর স্কয়ার, সামেশন অফ এম আর স্কয়ার, যেখানে এন এর মান দেখো 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এবার তুমি বলো তো, এই বস্তুটাকে আমি কয়টা ভাগ করে তারপরে তার জড়তার ভ্রামক বের করলে জড়তার ভ্রামকের এক্সাক্ট মান আসবে? ধরো এই বস্তুটাকে তোমাকে আমি দিলাম, দিয়ে বললাম যাও বাসা থেকে জড়তার ভ্রামক বের করে নিয়ে আসবা কয়েকটা টুকরা করে। তো তুমি এটাকে মনে করো 10টা টুকরা চিন্তা করে, সেই 10টা টুকরা জড়তার ভ্রামক বের করে যোগ করে আমাকে বললো যে নেন ভাই, এটা হচ্ছে জড়তার ভ্রামক। কেউ একজন 100টা টুকরা করলো, কেউ একজন 1000টা টুকরা করলো, কেউ একজন মনে করো যে 1 লাখ টুকরা করলো। বলো কার জড়তার ভ্রামক পারফেক্ট হবে? যে 1 লাখ টুকরা করছে তারটা মোটামুটি সঠিক মানের কাছাকাছি যাবে, কিন্তু যে 10টা 100টা এদের মান কিন্তু অত সূক্ষ্ম মান বা অত সঠিক মান হবে। তাহলে যত বেশি টুকরা করা হবে তত বেশি সঠিক মান পাওয়া যাবে। তাহলে আমি কি এই কথা বলতে পারি যে সবচেয়ে বেশি সঠিক হবে যখন অসীম সংখ্যক টুকরা করা যাবে? তাহলে ভাগ সংখ্যা কি হবে? অসীম। এবার তুমি বলো তো, এটারে যদি অসীম সংখ্যক ভাগ করা হয় তাহলে এখান থেকে অসীম সংখ্যক টুকরা করলে একটা টুকরা উঠে নাও, বলো তো ওই টুকরার ভরটা এটা কতটুকু হবে? খুবই ক্ষুদ্র। একটা কাঁচের গ্লাস ভেঙে মনে করো টুকরো টুকরো হয়ে গেছে, তো 10 টুকরো হয়ে গেলে একটা টুকরের ভর যতটুকু, 100টা টুকরো হয়ে গেছে, একটা টুকরের ভর কি হবে? কমবে না বাড়বে? তাহলে অসীম সংখ্যক টুকরা করলে ভর অনেক সূক্ষ্ম, অনেক কম ভর, টেন্ডস টু জিরো, মানে এত এত ক্ষুদ্র, মানে জিরোর খুবই কাছাকাছি। তাহলে তখন কি হবে? টেন্ডস টু জিরো হবে। তাহলে তখন এটাকে আমরা বলবো ডিএম। ভরটাকে ডিএম না ডেলএম, ধরো ডেলএম। তাহলে সেই ভরটাকে আমরা বলবো ডেলএম, যেখানে ডেলএমটা টেন্ডস টু জিরো। এইবার বলো তো, এই কথার একটা মিনিং আছে, এটার একটা খুব সুন্দর মিনিং আছে। আমি একটা সাইনের মাধ্যমে এটাকে লিখতে পারি। কি বলো? কোন সাইন? এই যে কথাটুকু লিখছি এটাকে একটা খুবই সুন্দর একটা সাইনের মাধ্যমে লিখতে পারি। কি লিখতে পারি বলো? ইন্টিগ্রেশন। আর তখন ডিএম টেন্ডস টু জিরো না, মানে ডেলএম টেন্ডস টু জিরো না, তো ডেলএম টেন্ডস টু জিরো হয়েছে ডিএম, আর থাকলো কি? আর স্কয়ার। তাহলে মূল কথা হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করে জড়তার ভ্রামক বের করতে হবে। ক্ষুদ্র একটা ভর বিন্দু নিবা, তার জড়তার ভ্রামক বের করবা, সেই জড়তার ভ্রামক বের করলে সেটা হবে ডিআই। বুঝতে পারছো? ডিআই, দ্যাট ইজ ডিএম আর স্কয়ার বা আর স্কয়ার ডিএম, ডিআই। তাকে ইন্টিগ্রেট করলে আমি টোটাল জড়তার ভ্রামকটা পাবো। লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করব, পুরো বস্তুটা চলে আসবে, টোটাল জড়তার ভ্রামক পাবো। এবার আমরা একাডেমিতে অনেকগুলো ইন্টিগ্রেশন করে জড়তার ভ্রামক বের করছিলাম, যেমন একটা সরু সুষম দণ্ডের জন্য, একটা চাকতির জন্য, রিংয়ের জন্য, গোলকের জন্য, সিলিন্ডারের জন্য, এরকম বিভিন্ন বস্তুর জন্য আমরা ইন্টিগ্রেশন করে করে তারপরে জড়তার ভ্রামকটা বের করছিলাম। তো এখন আমরা ইন্টিগ্রেশন করে করে জড়তার ভ্রামক বের করতে যাব না। আমাদের ম্যাথ করতে সূত্রটুকু লাগবে, আমরা এই সূত্র বুঝবো, এবং বইয়ে যে কটা জড়তার ভ্রামকের সূত্র ছিল তার থেকে কিছু অ্যাডভান্স লেভেলের, মনে করো ওইখান থেকে আরো অ্যাডভান্স লেভেলের কয়েকটা সূত্র আমরা পাবো। মানে বিভিন্ন অক্ষের সাপেক্ষে একটা বস্তুরই জড়তার ভ্রামক বিভিন্ন সময় বিভিন্ন রকম হবে। তো আমরা সেই জিনিসগুলো টাইপ ওয়াইজ দেখবো এক এক করে। ঠিক আছে? ডেরিভেশন আমরা যাবো না, আমরা আগের যে সূত্রগুলো সেই সূত্রগুলো মনে করো ধরে নিচ্ছি জানি। যেমন একটা সরু সুষম দণ্ডের মধ্যবিন্দু দিয়ে তল দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? 1/12 ml স্কয়ার, ধরো এটা আমরা জানি। এবার আমাদের কয়েকটা সূত্র মাথায় রাখলে যে কোনো অক্ষের সাপেক্ষে যে কোনো বস্তুর জড়তার ভ্রামক বের করতে গেলে দুইটা উপপাদ্য জানা লাগবে। একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য, আর একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। তো আমরা একটু এই দুইটা অক্ষ উপপাদ্য লিখে নিই, তারপরে আমরা যাচ্ছি টাইপে। লম্ব অক্ষ উপপাদ্য। লম্ব অক্ষ উপপাদ্য কি বলে দেখো, কোন একটা বস্তুর যে কোনো দুইটা লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টির যোগফল হবে ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা বস্তু এখানে আছে, ধরো বস্তুটা এক্স ওয়াই তলে আছে। কোথায় আছে বস্তুটা? এক্স ওয়াই তলে, মানে তল কল্পনা করো, এক্স ওয়াই তল, বস্তুটা এক্স ওয়াই তলে আছে। তাহলে এক্স এবং ওয়াই তলে বস্তুটা আছে, এম ভরের বস্তুটা। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক আই এক্স, ওয়াই অক্ষের সাপেক্ষে তার জড়তার ভ্রামক আই ওয়াই। এই দুইটা যোগ করলে পাওয়া যাবে এই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর যে লম্ব অক্ষ অর্থাৎ জেড অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান। এটা হচ্ছে আই জেড। দেখো আমি প্রমাণে এখন যাব না, প্রমাণে যাব না, বা প্রমাণে দেখো ছোট করে দেখাইতে পারি। বলো তো এটা কি কোন অক্ষ? কোন অক্ষ এটা?
এক্স অক্ষ থেকে এই দূরত্বটা লম্ব দূরত্ব, কিন্তু বলো তো এই কোণটা কত? 90 ডিগ্রি, বুঝতে পারছো? তাহলে এই বস্তুটার এই দূরত্বটা কত হবে বলো তো? ওয়াই, ওয়াই অক্ষ বরাবর দূরত্ব। বলো তো তাহলে এই দূরত্বটা কত হবে? তাহলে আই ওয়াই কত? এম এক্স স্কোয়ার। দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত? এক্স, তাহলে এম এক্স স্কোয়ার। আচ্ছা আই এক্স কত হবে? এম ওয়াই স্কোয়ার। তাহলে আই ওয়াই আই এক্স এই দুইটা যোগ করে দিলাম, যোগ করে আই জেড বের করবো। তাহলে আই জেড এটা সমান সমান আই এক্স, তাহলে এম ওয়াই স্কোয়ার, আই ওয়াই এম এক্স স্কোয়ার। বলো কমন যায় কি? এম ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার তা কত? লম্ব ভাবে চলে গেছে কোন অক্ষ? আমি যদি বলি এই বস্তুটার জেড অক্ষ থেকে লম্ব দূরত্ব কত, এটা না? দেখো এটা কিন্তু 3D একটা ফিগার, চিন্তা করো এই যে তল এখানে আছে, তাহলে এই যে দূরত্বটা, এই যে দূরত্বটা এটা হচ্ছে, এটা যদি এক্স হয় তাহলে এটা এক্স আর এটা তো ওয়াই, তাহলে এই দূরত্বটা কত? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা দেখো তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বর্গ না? বর্গ না? তাহলে এম এই দূরত্বের বর্গ। তাহলে এটা কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক? কোন অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক? জেড অক্ষের সাপেক্ষে। দেখো সেই জেড অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পাচ্ছি আমি আই জেড। ঠিক আছে, মানে এটা আই এক্স আর আই ওয়াই যোগ করে আমি দেখো কি পাচ্ছি? আই জেড। এটাই হচ্ছে প্রমাণ যে দুই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর যে লম্ব অক্ষ আছে তার সাপেক্ষে জড়তার ভ্রামকের সমান হবে। এইবার একটা কথা আছে, তুমি যখন এই দুইটা যোগ দিবা অনেকে ভাবে যে আচ্ছা ঠিক আছে এটা যদি হয় তাহলে তো এটা সত্যি, আই এক্স প্লাস আই ওয়াই যদি আই জেড হয় তাহলে আমি কি বলতেছি? যে কোনো দুই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি। তাহলে আই জেড প্লাস আই ওয়াই তাহলে কি হবে? আই এক্স হবে না? এখন কথা হচ্ছে ঠিক আছে হ্যাঁ এটাও হবে এটাও হবে, কিন্তু এটা হলে এটা হবে না। এটা সত্যি হলে, এটা সত্যি হলে যে চিত্র, এটা সত্যি হলে ভিন্ন চিত্র, ভিন্ন ক্ষেত্র। তুমি ওই একই ক্ষেত্রে এটা বলতে পারবে না। যদি তুমি ওই একই ক্ষেত্রে বলতে চাও তাহলে কি হবে? দেখো একই ক্ষেত্রে বলতে চাইলে কি হবে? আই জেড মাইনাস আই ওয়াই ইকুয়াল টু আই এক্স হবে, ঠিক আছে? প্লাস আই ওয়াই না। কখন? তাইলে বস্তু যে তলে অবস্থান করতেছে, সহজে এবার মনে রাখবা, বস্তু যে তলে অবস্থান করতেছে সেই তলের যে লম্ব দুইটা অক্ষ আছে, মানে বস্তু ধরো এই তলে অবস্থান করতেছে, তাহলে এক্স আর ওয়াই, বস্তু কোন তলে অবস্থান করতেছে? এক্স আর ওয়াই। এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি, মানে এক্স অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই দুইটার সমষ্টি হবে এই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, অর্থাৎ আই জেড এর সমান। কিন্তু যদি বস্তু এই তলে থাকতো, এই তল মানে কোন তল বলো? জেড ওয়াই বা ওয়াই জেড তল, তাহলে তখন আই ওয়াই প্লাস আই জেড ইকুয়াল টু হইতো অপর লম্ব অক্ষ অর্থাৎ আই এক্স। যদি বস্তু এই তলে থাকতো তাহলে আই জেড আই এক্স এই দুইটা যোগ করলে পাওয়া যেত ওই দুই অক্ষের ছেদবিন্দুগামী অপর লম্ব অক্ষ অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকের সমষ্টি। ঠিক আছে, তাহলে লম্ব অক্ষ উপপাদ্যের লম্ব কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে অ্যাক্সিসকে পরস্পরের সাথে কিন্তু লম্ব হইতে হবে, না হলে কিন্তু হবে না। এবার আসো সমান্তরাল অক্ষ উপপাদ্য। বলো তো সমান্তরাল অক্ষ উপপাদ্য কে বলতে পারবে? সমান্তরাল দ্বারা, আগে আমি লিখে নি তারপর বল। সমান্তরাল অক্ষ উপপাদ্য নে, তুই ঠিকঠাক বলতে পারলে 10 টাকা দিব তোরা। ঠিকঠাক যদি বলতে পারিস তাহলে 10 টাকা দিব, আর না বলতে পারলে আমার দিবি কিন্তু। এই যে বস্তুটা, এই বস্তুর এই অক্ষের সাপেক্ষে আমি জড়তার ভ্রামকের মান চাই। এই অক্ষের সাপেক্ষে বস্তু ঘুরতেছে, বস্তুর ভর এম। বল সজীব, এই বস্তুর সাপেক্ষে এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে এই বস্তুর জড়তার ভ্রামকের মান কত? কি হবে? সমান্তরাল অক্ষ উপপাদ্য বল, বিবৃতিটা বল। কোন বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই বস্তুর ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর এবং ওই অক্ষ এবং ভর কেন্দ্রগামী অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। 10 টাকা পাবি না, ভুল বলছিস। ঠিক আছে, ভুল বলছিস। কেন ভুল বলছিস? দেখ, তুই যা বলছিস আমি তাই বলতেছি। দেখ, এই অক্ষের সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক হবে এই বস্তুর ভার কেন্দ্রগামী যে অক্ষ, এই যে এটা হচ্ছে, আগে লিখবা না কেউ, হ্যাঁ? এই বস্তুর ভার কেন্দ্র, এটা ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এই যে ভার কেন্দ্রগামী অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক আই জি এবং বস্তুর ভর এম
ও দুই অক্ষের মধ্যকার দূরত্ব, ধর এই যে দূরত্ব এইচ, ঠিক আছে, এইচ এর বর্গের গুণফলের সমষ্টির সমান। এটা যদি বলছিস লম্ব দূরত্ব বলছিস, তা আমি এখানে লম্ব দূরত্ব কোনটা বল, কোনটা লম্ব দূরত্ব, কোনটা নিবি? অনেক দূরত্ব আছে, যে কোনো একটা দূরত্ব নিছি আমি, তাই না? তা তোর বিবৃতিটা কোথায় ভুল হয়েছে, কোন কথাটা মিস করে গেছিস? সমান্তরাল অক্ষ উপপাদ্য, তুই সমান্তরাল কথাটা একবার যদি না বলিস তাহলে হবে? কথা বোঝা গেছে? তাহলে সমান্তরালটা কেন গুরুত্বপূর্ণ? এই যে আমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাই, তাহলে আমি ভার কেন্দ্র দিয়ে যে অক্ষটা নিব সেই অক্ষ যেন এর সমান্তরাল হয়। ইচ্ছা মতো একটা অক্ষ নিলে তো হবে না। ভার কেন্দ্র দিয়ে হাজার হাজার অক্ষ যাইতে পারে, কিন্তু আমি হাজার হাজার অক্ষ নিলে তো হবে না। আমার ভার কেন্দ্র দিয়ে সেই অক্ষটা নিতে হবে যে অক্ষটা এই অক্ষের সমান্তরাল। তাহলে বিবৃতিটা সঠিকভাবে যদি বলি তাহলে কি হবে? কোন একটা বস্তুর যে কোনো অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ভার কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, এবং বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। কথা বোঝা গেল? তার মানে তুমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাও, তাহলে ভার কেন্দ্র দিয়ে এরই সমান্তরাল অক্ষ তোমার নিতে হবে। ভার কেন্দ্র দিয়ে অনেক অক্ষ হইতে পারে, তুমি যে কোনো অক্ষ নিয়ে তুমি সমান্তরাল অক্ষ উপপাদ্য খাটাবা তা কিন্তু হবে না। তুমি যে অক্ষের সাপেক্ষে চাও তার সমান্তরালে নিতে হবে, তার সমান্তরালে ভার কেন্দ্র দিয়ে অক্ষ যাইতে হবে, তাহলেই কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। কথা বোঝা গেছে? তাহলে এটা বুঝে বুঝে কিন্তু খাটাইতে হবে। তাহলে এই দুইটা উপপাদ্য খুবই জরুরি। এখন আমরা দেখি বুঝলাম 10 টাকা পাইলি না। এবার একটি সরু সুষম দণ্ড, সরু সুষম দণ্ড। বলো সরু কেন বলা হয়েছে আর সুষম কেন বলা হয়েছে? সরু মানে প্রস্থচ্ছেদ খুবই নগণ্য, ঠিক আছে? সরু মানে প্রস্থচ্ছেদ খুবই নগণ্য, শুধু আছে কি তার দৈর্ঘ্য, এটা বোঝানো হচ্ছে। আর সুষম মানে দৈর্ঘ্য আছে কিন্তু মনে করো এরকম দৈর্ঘ্য, এরকম তা কিন্তু না, ঠিক আছে? এরকম হলে কি হইলো, সব জায়গায় কি ভর সুষম থাকলো? সুষম মানে সেম। তো এই সরু সুষম দণ্ডের কয়টা অক্ষ হইতে পারে? তো আমি লিখতেছি, দেখো, মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ। সংক্ষেপে লিখবা, এই যে সরু সুষম দণ্ডটা মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে যাবে, এইভাবে ঘুরতে থাকবে। এই দৈর্ঘ্যটুকু l/2, মানে টোটালটুকু দৈর্ঘ্য l, আর এই দৈর্ঘ্যটুকু তাহলে l/2, অর্ধেক অর্ধেক। আর এই টোটাল ভর হচ্ছে m। তাহলে এর জড়তার ভ্রামক আমরা জানি। এটা কিভাবে জানি? আমরা ক্যালকুলেশন করে বের করছি, ডেরিভেশনের মাধ্যমে বের করছি, কিন্তু ইন্টিগ্রেশন করে, ঠিক আছে? কোথায় বের করছি? একাডেমিতে। তাহলে 1/12 ml², এই হচ্ছে সূত্র। এবার 2, প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে হবে কিন্তু প্রান্ত বিন্দু দিয়ে যাবে। এই হচ্ছে অক্ষটা। তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা কত? l, ভর কত? m। তাহলে এবার জড়তার ভ্রামক I বলো তো কত? 1/3 ml²। জানি এটা আমরা ডেরিভেশনের মাধ্যমে বের করছিলাম। মনে করো এটা জানিই না। একটা সরু সুষম দণ্ডের জন্য তোমার জানা লাগবে শুধুমাত্র এইটা, মুখস্থ রাখা লাগবে শুধুমাত্র এটা, আর একটাও মুখস্থ রাখা লাগবে না। কিভাবে? তোমার প্রান্ত বিন্দু দিয়ে লাগবে না? বলো তো সরু সুষম দণ্ডের ভার কেন্দ্র কোথায়? মধ্যবিন্দুতে। তাহলে ভার কেন্দ্র দিয়ে এই অক্ষের সমান্তরাল একটা অক্ষ চিন্তা করো, দেখো তো এটা না? তুমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক জানো, এটা ভার কেন্দ্র কিন্তু। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্য কি বলে? IG প্লাস দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্ব l/2 কিন্তু। তাহলে m l/2 তার স্কয়ার। বুঝলাম? আমি এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চাই, তাহলে সেটা হবে ভার কেন্দ্র দিয়ে গমনকারী এই অক্ষের সমান্তরাল অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক IG।
কত সেটা 1/12 m l স্কয়ার প্লাস বস্তুর ভর m, দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব l/2 তার স্কয়ার, তাহলে l স্কয়ার বাই 4। এবার তুমি ক্যালকুলেশন করো, m l স্কয়ার কমন নাও, 1/12 প্লাস 1/4, তাহলে 4 ডিভাইডেড বাই 12, তার মানে 1/3, তাহলে অতএব i ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 3 m l স্কয়ার। যে অক্ষের সাপেক্ষে তোমার জড়তার ভ্রামক চাক না কেন তুমি বের করে ফেলতে পারবা, যেভাবে চাক না কেন তুমি বের করে ফেলতে পারবা। 3 মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে থিটা কোণে গমনকারী অক্ষ, এটা আবার কেমন কথা হলো, তাই না? দেখো আঁকি, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে যায়নি, অক্ষটা দৈর্ঘ্যের সাথে কেমন থিটা কোণে আছে। তার মানে দেখো তো ব্যাপারটা, লাঠিটা আসলে এরকম বেঁকে আছে না, এই মধ্যবিন্দু দিয়ে গেছে কিন্তু অক্ষ দৈর্ঘ্যের সাথে এবার লম্ব না, থিটা কোণে আছে। তাহলে এর জড়তার ভ্রামক কিভাবে বের করবো? তুমি ডেরিভেশন প্রসেস দেখতে পারো, কিন্তু আমার ডেরিভেশন প্রসেস দরকার নেই। আচ্ছা তুমি এটার জন্য বলো তো কি ছিল, 1/12 m l স্কয়ার। তাহলে এটা কি, এই দৈর্ঘ্যটা কি লম্বভাবে না অক্ষের সাথে লম্বভাবে না? তাহলে তুমি এখানে দেখো অক্ষের সাথে লম্বভাবে কতটুকু আছে, এতটুকু, আর এই পাশে কতটুকু আছে, এতটুকু। কথা কি বুঝলাম? তাহলে এটা তাকাও, এটা তো l/2, এই কোণটা থিটা হলে এই বরাবর তো l/2 cos থিটা, এই বরাবর কি l/2 sin থিটা। ঠিক একইভাবে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটা থিটা, তাহলে এটার এই বরাবর l/2 cos থিটা, আর এই বরাবর যেটা সেটা l/2 sin থিটা, l/2 sin থিটা, l/2 cos থিটা, মানে সরি l/2 sin থিটা, l/2 sin থিটা, দুইটা যোগ করলে কত হয়? এই বরাবর লম্বভাবে এই অক্ষের সাথে লম্বভাবে কতটুকু আছে দৈর্ঘ্যের 2l/2 sin থিটা, মানে l sin থিটা। তাহলে পুরো এইটুকু কত, l sin থিটা, হয়ে গেল, শেষ। তাহলে এখন আমি জড়তার ভ্রামকের সূত্র i ইকুয়াল টু কি লিখবো, 1/12 m l স্কয়ার, না কি লিখবো, l sin থিটা তার স্কয়ার, l sin থিটা তার স্কয়ার, মানে l স্কয়ার sin স্কয়ার থিটা। তাহলে অতএব i ইকুয়াল টু 1/12 m l স্কয়ার sin স্কয়ার থিটা, হয়ে গেল। চাপ প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে থিটা কোণে গমনকারী অক্ষ, বলো দেখি এটা কি হবে। এই যে থিটা কোণ করে এভাবে আছে, এর টোটাল দৈর্ঘ্যটা l, বলো কি হবে এবার? একই রকম, ওটা যদি তুমি পারো তাহলে এটা পারবে না, এটা কি হবে l sin থিটা, এটা l cos থিটা, তো এটা l sin থিটা। তাহলে জড়তার ভ্রামকের সূত্র 1/3 কত হবে, 1/3 m l স্কয়ার, তো l এর জায়গায় এবার হবে l sin থিটা, তাহলে m l স্কয়ার sin স্কয়ার থিটা, হয়ে গেল। বাস l/4 এর জড়তার ভ্রামকটা বের করবা, এটা তোমাদের কাজ, অনেকগুলো তো আমি করে দিলাম। কি সজীব বলো কি হবে?
1/2 স্কয়ার প্লাস 1/4 দেখো কোন কোন উপপাদ্য খারাপ? সমান্তরাল। তাহলে এইটা আমি জানি, এটা হচ্ছে জি, এটা আমি জানি। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই হবে আই জি প্লাস ভর এম, আর এই দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব বলো তো কত? এই পুরোটা হচ্ছে আমার এল, তাহলে এতটুকু আমার L/2, তো তার এইটা হচ্ছে L/4 অর্ধেক, তাহলে বাকি থাকে এইটুকু, সেটা আবার L/4। তাহলে আইজি হচ্ছে 1/12 ml স্কয়ার প্লাস এখানে ml/4 স্কয়ার, তাহলে ml স্কয়ার ডিভাইডেড বাই 16, তাহলে কত হয় বলো তো? 7/48 না, এত ml স্কয়ার। এই হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে সরু সুষম দণ্ড রিলেটেড যে কোনো জড়তার ভ্রামক আসলে আশা করি পারবা। এবার আরেকটা জিনিস চাই, সেটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ কি দিয়ে প্রকাশ করে? চক্রগতির ব্যাসার্ধকে কে দিয়ে। এটা অনেকটা তুল্য রোধের মতো, মানে ব্যাপারটা হচ্ছে এই বস্তুটা, এটা তো কোনো বিন্দু ভর বস্তু না, এটারে যদি আমি দলামোচা করে একটা বিন্দু ভর বানাই ফেলতাম, মানে এটাকে মনে করো সরু সুষম লাঠি, লাঠিটাকে একটা বিন্দু ভর গোলক বানাই ফেললাম, সাপোজ গোলক একটা বিন্দু ভরে পরিণত করলাম আমি। তাহলে পরিণত করলে ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্বে রাখা হলে জড়তার ভ্রামকের মান পূর্বের সমান থাকবে, সেই দূরত্বটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। মানে আমি এই ভরকে একটা বিন্দু ভর চিন্তা করব, তাহলে তুমি দেখো এই যে ভরটা, এই ভরটাকে আমি একটা বিন্দু ভর চিন্তা করবো, তাহলে এর ভর যা এম ছিল এর ভরও তাই থাকবে। এবার যে দূরত্বে রাখলে, ঘূর্ণন অক্ষ থেকে যে দূরত্বে রেখে ঘুরাইলে এর জড়তার ভ্রামকের মানটা পূর্বের এই জড়তার ভ্রামকের সমান হয়, সেই দূরত্বটাকে বলা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ, যেটাকে আমরা কে দিয়ে প্রকাশ করি। কথা কি বোঝা গেছে? তাহলে অনেক সময় আসে চক্রগতির ব্যাসার্ধ কে সমান সমান কত, তাহলে এটাকে বিন্দুভর চিন্তা করে এর যে জড়তার ভ্রামক আই, সেটা পূর্বের মানের সমান হবে, অর্থাৎ 1/12 ml স্কয়ারের সমান হবে। আর এই আই সমান সমান কত হবে? m k স্কয়ার, এই যে m ভর k স্কয়ার 1/12 ml স্কয়ার, m আর m কাটাকাটি, তাহলে অতএব k ইকুয়াল টু হচ্ছে রুট, তাহলে l/√12। ঠিক আছে, এইবার দেখো আমি এখন দেখে দেখে অ্যান্সার বলে দিতে পারি চক্রগতির ব্যাসার্ধ কি হবে। m বাদ যাবে, l/√3, m বাদ যাবে, তাহলে l sin θ ডিভাইডেড বাই √12, m বাদ যাবে, তাহলে l sin θ ডিভাইডেড বাই √3, m বাদ যাবে, তাহলে √7 l ডিভাইডেড বাই √48। এই এটা হচ্ছে চক্রগতির ব্যাসার্ধ। তো চক্রগতির ব্যাসার্ধের পরেরগুলোর ক্ষেত্রে আমি আর বের করে দিব না, মানে একটা জমি যদি বের করতে পারো তাহলে বাদ বাকিগুলো এমনি পারা যাবে, কি তাই না? ওকে, লিখো তো এবার একটা ম্যাথ। একটি সরু সুষম দণ্ড, মিটার দণ্ড, একটি সরু সুষম মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেল, ভূমিতে কত কৌণিক বেগে আঘাত করবে? লিখো। একটি সরু সুষম দণ্ড কাত হয়ে পড়ে গেল, ভূমিতে সরু সুষম মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেল, ভূমিতে কত বেগে, এই কত বেগ বলতে কিন্তু কত কৌণিক বেগ বোঝাচ্ছে, কারণ এখানে রৈখিক বেগ হবে না, কত কৌণিক বেগে আঘাত করবে, এটা হচ্ছে প্রশ্ন। একটি মিটার দণ্ড, সরু সুষম মিটার দণ্ড কাত হয়ে পড়ে গেল, দেখো তো পারা যায় কিনা। সরু সুষম একটা মিটার দণ্ড, ভূমি কাত হয়ে ধপাস করে পড়ে গেছে, এই যে, তাহলে পড়ে গেলে ভূমিতে গিয়ে আঘাত করবে না? তো বলছে ভূমিতে কত কৌণিক বেগ নিয়ে আঘাত করবে, বলো কোন সূত্র খাটাইতে হবে, বুঝাও আমার একটু। ভূমিতে গিয়ে যখন আঘাত করলো তখন একটা কৌণিক বেগে আঘাত করলে তার তো একটা কৌণিক গতিশক্তি আছে, তাই কিনা? তো কৌণিক গতিশক্তিটা কত? ½ I ওমেগা স্কয়ার। কোন বিভব শক্তি আছে?
যখন গিয়ে আঘাত করছে তখন দেখো ভূমির সাপেক্ষে কোনো বিভব শক্তি নাই, কারণ ভূমির সাপেক্ষে কোনো উচ্চতা নেই, তাহলে শক্তি হচ্ছে 0। এবার দেখো এই পয়েন্টে ছিল তখন কি কোনো কৌণিক বেগ ছিল? এটা হচ্ছে কৌণিক গতির শক্তির সংরক্ষণশীলতার একটা ম্যাথ। এখানে যখন ছিল তখন কোনো কৌণিক বেগ ছিল না, তাহলে কৌণিক গতি শক্তি কত ছিল? 0, কিন্তু বিভব শক্তি ছিল। ঠিক আছে, এই যে এর যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হচ্ছে এল বা এইচ যাই বলো না কেন, তাহলে বিভব শক্তি যেটা সেটা হচ্ছে এম জি এইচ বা এম জি এল। পুরো এল? পুরো এল না, অর্ধেক ভার কেন্দ্রের সরণ। ঠিক আছে, কাজ ক্ষমতা শক্তি অধ্যায় থেকে ধার করে নিয়ে আসো কনসেপ্ট। তাহলে এম জি এল ডিভাইডেড বাই 2। তো শক্তি সংরক্ষণশীল মানে এম জি এল ডিভাইডেড বাই 2 সমান সমান হাফ আই ওমেগা স্কয়ার। কৌণিক বেগের মানটা বের করতে বলছে, এম এর মানটা দেওয়া নাই, লাগবেও না। এম জি এল বাই 2, দেখো দেখো হাফ, বলো তো আই এর মান কত? আই হচ্ছে 1 ডিভাইডেড বাই 3 এম এল স্কয়ার। 1 ডিভাইডেড বাই 3 কিভাবে হইল? একটা সরু সুষম দণ্ড এইভাবে কাত হয়ে পড়ে গেছে, তাহলে ঘুরছে দেখো এই ঘূর্ণন অক্ষ থেকে এইভাবে ঘুরে গেছে, এইভাবে, তার মানে প্রান্ত বিন্দু দিয়ে ঘুরে গেছে। তাহলে প্রান্ত বিন্দু দিয়ে ঘুরলে একটু আগে তো আমরা সূত্র দেখলাম 1 ডিভাইডেড বাই 3 এম এল স্কয়ার, তো সেটাই আমরা বসালাম। এবার এম কাটো, এম কাটো, তাহলে জি এর মান 9.8, এলও কাটে একটা একটা করে। এল এর মান 1 মিটার যেহেতু বলছে 1/2, 1 ডিভাইডেড বাই 2, 1 ডিভাইডেড বাই 3, 1 স্কয়ার ওমেগা স্কয়ার। এইখান থেকে ওমেগার মানটা বের করবা, বক্স এত রেট পার সেকেন্ড। তাহলে পারা যাবে তো নাকি? বুঝবো? এবার আসো 2 নম্বর। একটি সরু নগণ্য পুরুত্বের রিং, নগণ্য পুরুত্বের রিং, তার জড়তার ভ্রামক। তাহলে 1 নম্বর, মধ্যবিন্দু দিয়ে বাংলা কথা হচ্ছে চিত্র আঁকবা বেশি। মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, তলের সাথে লম্বভাবে গমনকারী অক্ষ, মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। তবে একটা রিং, এটা হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ এইভাবে ঘুরবে, জড়তার ভ্রামক বল কত? আই ইকুয়াল টু এম আর স্কয়ার। দেখো এটার ইন্টিগ্রেশন করার দরকারও পড়ে না, এমনি বোঝা যায়। কিভাবে? তুমি এটার কয়েকটা ভরবিন্দু চিন্তা করো, এরকম ক্ষুদ্র 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 কয়েকটা ভরবিন্দু চিন্তা করো। যে ভরবিন্দু তুমি চিন্তা করো না কেন, দেখো কেন্দ্র থেকে তার দূরত্ব কিন্তু ব্যাসার্ধ আর সেম। তাহলে এটাকে তুমি 10টা টুকরা, 30টা টুকরা, 50টা টুকরা, যা খুশি, 1000টা টুকরা, যা খুশি চিন্তা করো। চিন্তা করে প্রত্যেকটা ভরবিন্দু জড়তার ভ্রামক হিসাব করো তো কি হবে? m1 r স্কয়ার, m2 r স্কয়ার, m3, যে এটা m1 r স্কয়ার, m2 r স্কয়ার, m3 r স্কয়ার, m4 r স্কয়ার, ডট 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 লিখে দেবে। এবার কি কমন যায়? r স্কয়ার কমন যায়। কমন গেলে m1 প্লাস m2 প্লাস m3 যোগ করলে টোটালের ভরটাই তো পাওয়া যাবে m r স্কয়ার। এই যে মুখে মুখে হয়ে গেল। তাহলে জড়তার ভ্রামক i ইকুয়াল টু m r স্কয়ার। এটার জন্য আমার ইন্টিগ্রেশন করার কোনো দরকারই নেই, গেল। এবার 2 নম্বর আসে। 2 নম্বর হচ্ছে প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। প্রান্ত বিন্দু দিয়ে যাবে কিন্তু তলের লম্ব। এই প্রান্ত বিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ। এর জড়তার ভ্রামক কিভাবে বের করবো? কি হবে এর জড়তার ভ্রামক? আই সমান কি হবে? দেখো কোন উপপাদ্য? সমান্তরাল অক্ষ উপপাদ্য। কিভাবে? আমি তো মধ্যবিন্দু, এর সেন্টার অফ গ্র্যাভিটি কই? জি কই?
মধ্যবিন্দুতে। তাহলে মধ্যবিন্দু দিয়ে এই অক্ষের সমান্তরাল অক্ষ এটা না, যেটা তলের সাথে লম্বভাবে মধ্যবিন্দু দিয়ে গমন করে অক্ষ। একটু আগেই তো এটা আমি লিখে রাখছি। তাহলে এটা হচ্ছে আইজি, আইজি দ্যাট ইজ এম আর স্কোয়ার। আইজি মানে এম আর স্কোয়ার। বোর্ডে দেখো দুইটা ঘূর্ণন অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব তো রেডিয়াস আর। তাহলে এম আর স্কোয়ার প্লাস দুই অক্ষের মধ্যকার লম্ব দূরত্ব আর, আর ভর হচ্ছে এম। তাহলে এম এবং লম্ব দূরত্বের বর্গের গুণফল 2r স্কোয়ার। তাহলে I ইকুয়াল টু 2mr স্কোয়ার। এবার 3 নাম্বার কি সদীপ জানতা? এটা জানতা? পরীক্ষা দিছ? এই ম্যাথ দিছিলাম? পারছো? কেন পারো নাই? তাহলে জানে লাভ কি হইল? হ্যাঁ, ম্যাথ দিছিলাম, মনে পড়ে? কোথায় দিছিলাম বলো তো? একটা চাকতি দিছিলাম, সেই চাকতির উপরে ওটা প্রিন্টিং মিস্টেকে রং হয়েছে, ওটা রিং হবে, এটা তো বোঝে মানুষ। এই যে এইখানে লাগানো ছিল, তাহলে রিং এর জড়তার ভ্রামক 2mr স্কয়ার। ঠিক আছে, দেখো মিলাও, 2mr স্কয়ার মেলে। আচ্ছা, এবার আসো ব্যাসের সাপেক্ষে, রিং এর ব্যাসের সাপেক্ষে। তো ব্যাসের সাপেক্ষে বা তলের সমান্তরাল মধ্যবিন্দু দিয়ে, তলের সমান্তরাল এবং মধ্যবিন্দু দিয়ে এর পুরুত্বটা কিন্তু খুবই নগণ্য। যদি পুরুত্ব থাকে তাহলে কিন্তু আবার এই সূত্র হবে না। ঠিক আছে, মানে যদি এরকম হয়, সাপোজ এরকম হয় এই, তাহলে কিন্তু জড়তার ভ্রামকের সূত্র আমরা যা খাটাচ্ছি এগুলো হবে না। কথা বুঝছো? তাহলে চিন্তা করবা নগণ্য পুরুত্ব আর কি। এবার ব্যাসের সাপেক্ষে তলের সমান্তরাল বা মধ্যবিন্দু দিয়ে, ব্যাসের সাপেক্ষে অথবা তলের সমান্তরাল বা মধ্যবিন্দু দিয়ে, দেখো এই হচ্ছে রিং, কি আঁকলাম, এই যেটা হচ্ছে রিং। তাহলে এখন দেখো ব্যাসের সাপেক্ষে বলো এইটা ব্যাস নাকি এইটা ব্যাস? দুটাই ব্যাস। আমি এভাবে আঁকলো এটাও ব্যাস, এভাবে আঁকলো এটাও ব্যাস, সবই ব্যাস। তো আমার বেশি নেওয়ার দরকার নেই, আমি এই দুইটা আঁকি। এবার এইটারে বলি এক্স অক্ষ, এটারে বলি ওয়াই অক্ষ। চালাকি, লম্ব অক্ষ উপপাদ্য আর সমান্তরাল অক্ষ উপপাদ্য হচ্ছে কাজ সহজ করে দেয়। দেখো এই লম্ব অক্ষ উপপাদ্য এবং সমান্তরাল অক্ষ উপপাদ্যের সাথে কি সহজে আমরা ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবো। তাহলে বলো তো ব্যাসের সাপেক্ষে অর্থাৎ এক্স এর সাপেক্ষে নাকি ওয়াই এর সাপেক্ষে, কোনটা বের করবো? যে কোনোটা। এক্স এর সাপেক্ষে হলেও ব্যাসের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে হলেও ব্যাসের সাপেক্ষে। এই যে এইভাবে ঘুরলেও ব্যাসের সাপেক্ষে, এইভাবে ঘুরলেও ব্যাসের সাপেক্ষে। দেখো তো ব্যাসের সাপেক্ষে ঘুরতেছে কিনা। তাহলে এই দুইটাই ব্যাসের সাপেক্ষে অক্ষ। কথা বোঝা গেছে? যে ফার্স্ট ইয়ারদের বোঝানোর জন্য এগুলো বানাইছিলাম, দেখা যায় এটাও ব্যাস আবার এটাও ব্যাস, দুটোই তো ব্যাস। এখান থেকে একটা দাগ দিল ব্যাস, এখান থেকে একটা দাগ দিল ব্যাস, ব্যাসের সাপেক্ষে। আচ্ছা এ বলো তো এখানে কেমন ছিল, কিভাবে ঘুরতেছে? এই যে এটা হচ্ছে অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে অক্ষ। আর এখানে অক্ষ হচ্ছে এই যে এই অক্ষ, এভাবে ঘুরতেছে। এবার কিভাবে ঘুরবে? এবার ঘুরবে হচ্ছে এইভাবে, এই যে এইভাবে ঘুরবে। ঠিক আছে, এইভাবে ঘুরতে থাকবে। ক্লিয়ার? তাহলে ব্যাসের সাপেক্ষে। এখন এটা যা, এটাও তো তাই, এই যে এটাও তো তাই, একই জিনিস। ঠিক আছে, এভাবে নিলেও যা, এভাবে নিলেও যা, এভাবে নিলেও তাই। তাহলে এখন এটা 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 এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এবার তোমরা যদি জিজ্ঞেস করি এর লম্ব অক্ষ কোনটা, জেড অক্ষ। বলো তো এই অক্ষটা কোন দিকে, আমি কোন দিকে আঁকছি আসলে? এই তোমাদের দিকে, তোমাদের দিকে। বলো এই অক্ষের সাপেক্ষে তুমি জড়তার ভ্রামক জানো? জানো কত সেটা? আই জেড সমান সমান এম আর স্কয়ার, ওই যে 1 নম্বরটা জানো। এবার বলতে পারি আই এক্স মানে আই আর আই ওয়াই মানেও আই, বলতে পারি। বলো বস্তুটা এবার কোন তলে অবস্থান করতেছে? কোন তলে বস্তু অবস্থান করতেছে? এক্স ওয়াই। এই যে এক্স ওয়াই তলে অবস্থান করতেছে। তাহলে এক্স ওয়াই তলে অবস্থান করলে আই এক্স প্লাস আই ওয়াই যোগ করলে কি পাওয়া যাবে? আই জেড। তাহলে আই এক্স এর মান আই ওয়াই এর মান আই, আর আই জেড এর মান হচ্ছে এম আর স্কয়ার। তাহলে 2i সমান সমান এম আর স্কয়ার। তাহলে আই সমান সমান কত? 1/2 এম আর স্কয়ার, 1/2 এম আর স্কয়ার। এই হচ্ছে সূত্র।
4 নম্বর, প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরালে গমনকারী অক্ষ। প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরালে গমনকারী অক্ষ। বলো এবার ভাবনা চিন্তা করে বলো কেমন হবে। প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরালে গমনকারী অক্ষ, এই হচ্ছে রিং, এই ঠিক আছে, এইটা এই আমি জানি কোনটা, এইটা। এবার কোন উপপাদ্য বলো তো? আবার সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে এই যে মধ্যবিন্দু দিয়ে অর্থাৎ ব্যাসের সাপেক্ষে, মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল অর্থাৎ ব্যাসের সাপেক্ষে, এইটা আমি জানি, আর এর সমান্তরাল অক্ষ হচ্ছে এইটা। তাহলে এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আই হবে। বলো কি হবে? আইজি প্লাস এম আর স্কয়ার। এবার বলো আইজি এর মানটা কত? আইজি কত? 1/2 এম আর স্কয়ার। এবার 1/2 এম আর স্কয়ার প্লাস হচ্ছে এম আর স্কয়ার। তাহলে অতএব আই সমান সমান 3/2 এম আর স্কয়ার। এই হচ্ছে সূত্র। হয়ে গেল। এই যে দেখো এটা আছে অবশ্য, না সরি, এটা হচ্ছে চাকতির জন্য। দাঁড়াও দিচ্ছি। এই বুঝছো? বোঝা নাই? কোথায় বোঝা নাই? সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য বোঝো, মাথা খাটাও। এইটা আর এটা বুঝছো? তাহলে এইটা আর এটা কেন বুঝবে না আমার বলো? এটা আর এটা তোমার বুঝতেই হবে। তুমি যদি এই দুইটা বুঝে থাকো তাহলে এই দুইটা তোমার বুঝতে হবে। এটা বুঝছো? এটা আমি কি বের করছি? কোন অক্ষের সাপেক্ষে বের করছি? এক্স অথবা ওয়াই, অর্থাৎ ব্যাসের সাপেক্ষে। ঠিক আছে, ব্যাসের সাপেক্ষে বের করছি। এটা প্রান্তের সাপেক্ষে। তাহলে ব্যাসের সাপেক্ষে মানে কি? মধ্যবিন্দু দিয়ে। তো মধ্যবিন্দু দিয়ে তলের সমান্তরাল, এটা প্রান্ত বিন্দু দিয়ে তলের সমান্তরাল, এই দুইটা পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে এইটা মানে এইটার সাথে যোগ এম আর স্কয়ার। এবার বুঝছি। শুরুটা এটা দিয়ে, মানে নাম্বারে যে ট্রানজাকশন আইডি একটা কোড থাকে, অত মিলানো হয় না, কিন্তু কোড দেখলে বুঝে যাবে আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, উল্টাপাল্টা দিলে তো ওই যে কোড মিলবে না। মানে ট্রানজাকশন আইডির আমার নাম্বারে যে টাকা ঢুকবে তার একটা কোডের প্রথম অক্ষর একটা কোড আছে, প্রথম কয়টা অক্ষর, ওই দুইটা তিনটা যদি মিলে তাহলে তো বোঝা যায় যে না ঠিক আছে। অনেকে এরকম ফাইজলামি করে, টাকাটা পাঠায়নি, উল্টা পাল্টা একটা ট্রানজাকশন আইডি দিয়ে পাঠাই দিচ্ছে, ডিক্লাইন করে দিই। বুঝবো? ও আচ্ছা, না মুছবো না। এবার কতটুকু মুছবো দেখো। এবার তোমরা কি করবা? 3 নম্বর দিয়ে খালি চিত্র আঁকবা, বাংলা কথা লিখবা না। 3 নম্বর দিয়ে একটি চাকতি আর রিং এর মধ্যে তফাৎ কি? একটা ফাঁকা আর একটা পূর্ণ, এটাই তফাৎ। তাহলে এই দেখো চাকতি হয়ে গেছে। ঠিক আছে, এইবার দেখো পার্থক্য কোথায়? হাফ এম আর স্কয়ার। এই বোর্ডে দেখো, তারপরে লিখবা। এই যে দেখো চাকতি হয়ে গেছে। এই তাহলে এই বিন্দু দিয়ে চাই, তাহলে 1/2 এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, তাহলে এখানে হবে 3/2 এম আর স্কয়ার। ঠিক আছে, এই যে চাকতি। ঠিক আছে, তাহলে এর জড়তার ভ্রামক চাই। তাহলে এই যে জেড অক্ষের সাপেক্ষে যে লম্ব অক্ষ যেটা, সেটা হবে 1/2। এই যে ঠিক আছে, তাহলে আই এক্স সমান সমান আই ওয়াই সমান সমান আই প্লাস আই 1/2, তাহলে 1/4। ক্লিয়ার? এবার প্রান্ত বিন্দু দিয়ে বলো এটা হচ্ছে হাত পাখা। এই যে এটা হচ্ছে হাত পাখা, এই যে এই অক্ষটা হচ্ছে হাত পাখা। এইভাবে হাত পাখা ধরে এভাবে বাতাস, তাহলে এই হাত পাখার জড়তার ভ্রামক কত? তাহলে এটা হচ্ছে আইজি, এই যে এটা, তাহলে ব্যাসের সাপেক্ষে 1/4 এম আর স্কয়ার। তাহলে 1/4 এম আর স্কয়ার যোগ এম আর স্কয়ার 5/4 এম আর স্কয়ার, 5/4 এম আর স্কয়ার। এই যে দেখো
তুমি যে বুঝতেছিলে না, এই দেখো এইটা হচ্ছে ব্যাসের সাপেক্ষে। এইভাবে যদি ঘোরে, এটা চাকতি না, এইভাবে যদি ঘোরে তাহলে জড়তার ভ্রামক হচ্ছে 1/4 mr²। এই যে এইভাবে ঘুরলে, এবার এইভাবে না, এইভাবে এইভাবে ঘোরে, তাহলে এইটা হচ্ছে 5/4 mr², মানে এটা হচ্ছে হাত পাখার মতো, যে বাতাস করা যায়, ঠিক আছে। আর বলো তো এই দুইটা কি? একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে এই যে প্রান্ত বিন্দু দিয়ে। এখন এই সকল ক্ষেত্রে জড়তার ভ্রামক বের করলাম, পাশাপাশি চক্রগতির ব্যাসার্ধ বের করা যাবে। তো চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে এটা সমান সমান mk²। তো দেখো আমি সরি দেখো আমি বলছিলাম কি, এম বাদ দিবা, বাদ দিয়ে রুট করে দিবা। তাহলে এম বাদ দিলে রুট করলে r/√2, এখানে হবে √3/2 ইন্টু r ইন্টু √r, মানে সহজ কথা, এম বাদ দিয়ে তুমি রুট করে দিবা, তাহলে হয়ে যাবে। দ্রুত খালি চিত্র আঁকো, চিত্র এঁকে লিখে রাখো, সূত্রগুলো লিখে রাখো। একটা রিং যদি লম্বা হয়ে যায়, একটা রিং যদি এভাবে লম্বা হয়ে যায়, কি হবে? খাপা সিলিন্ডার বা পাইপ। আর একটা চাকতি যদি লম্বা হয়ে যায়, নিরেট সিলিন্ডার। এখন একটা জিনিস দেখো আমি বলি, ভালো করে মাথায় ঢুকাও। কোন বস্তু যদি তার ঘূর্ণন অক্ষের সমান্তরালে লম্বা হয়ে যায়, জড়তার ভ্রামকের সূত্রের ফরম্যাট চেঞ্জ হয় না। জড়তার ভ্রামকের সূত্রের ফরম্যাটটা একই রকম থাকে। বলো তো সিলিন্ডারের জড়তার ভ্রামক কত? 1/2 mr²। কিভাবে হইল? চাকতির কত? 1/2 mr²। চাকতি ঝুলে গেল, লম্বা হয়ে গেছে, এই তাহলে জড়তার ভ্রামক কি হবে? 1/2 mr²। একটু আগেই তো বললাম যে এরকম ভাবে যদি লম্বা হয়ে যায়, ঘূর্ণন অক্ষের সমান্তরালে যদি লম্বা হয়ে পড়ে, জড়তার ভ্রামকের সূত্রের ফরম্যাট চেঞ্জ হয় না, মান চেঞ্জ হয় কিন্তু, কারণ ভর তো বাড়ে, কিন্তু সূত্রের চেঞ্জ হয় না। মানে তুমি একটার পর একটা চাকতি, আরো একটা চাকতি বসাইলে তো একটা সিলিন্ডার। জড়তার ভ্রামকের সূত্রের ফরম্যাট একই রকম থাকে, কিন্তু এটা মানে মানটা সেটা চেঞ্জ হয়ে যায়, মান ভর বাড়ে, চেঞ্জ হয়ে যায়। তাহলে এবার দেখো মুসলাম এগুলা, সূত্র লেখো খালি। এবার দেখো এবার একটি সিলিন্ডার, কেমন সিলিন্ডার? ফাঁপা ও নিরেট দুটোই দেখি, ফাঁপাটাও আঁকবো, নিরেটটাও আঁকবো। নাও তাহলে প্রথমে আসো ফাঁপা সিলিন্ডার। বড় জড়তার ভ্রামকের সূত্র কি হবে? I = কি হবে? রিং এর কি হবে? পাইপের কি হবে? ঠিক, mr²। যদি বলো কেন, একটু ফিল করো, দেখো তো ঘূর্ণন অক্ষ থেকে প্রত্যেকটা ভরবিন্দুর দূরত্ব কি? সেম। তাহলে জড়তার ভ্রামকের সূত্র চেঞ্জ হবে। ওইভাবে তুমি যদি প্রত্যেকটা ভরবিন্দু নিয়ে যদি অ্যাড করো, তাহলে জড়তার ভ্রামক ওই যে r² কমন নিয়ে টোটাল ভর এটাই হবে। তাহলে এটা হচ্ছে এর জড়তার ভ্রামক। এখন যদি এটা না হয় নিরেট হয়, নিরেট, ফাঁপা না, নিরেট, কি হবে? 1/2 mr², জড়তার ভ্রামক। তাহলে এটা হচ্ছে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষ, ঠিক আছে? মধ্যবিন্দু দিয়ে লম্বভাবে গমনকারী অক্ষ। তলের তো বলে না, এখানে আসলে বলে প্রস্থচ্ছেদের সাথে লম্বভাবে। এই যে প্রস্থচ্ছেদ, এই যে এটা হচ্ছে প্রস্থচ্ছেদ, তার সাথে লম্বভাবে।
আর প্রান্ত বিন্দু দিয়ে প্রস্থচ্ছেদের সাথে লম্ব ভাবে। তাহলে বলো এটা কি হবে? এই অক্ষ, এটা হচ্ছে অক্ষ। বলো এই অক্ষের সাপেক্ষে কি হবে? মুখে মুখে বলবা, করাও যাবে না। সমান্তরাল অক্ষ উপপাদ্য, সমান্তরাল অক্ষ উপপাদ্য। এই যে ঘূর্ণন অক্ষের দুইটা সমান্তরাল ঘূর্ণন অক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। তাহলে mr স্কয়ার প্লাস 2mr স্কয়ার। করা যাবে না এবার? তাহলে এটা কি হবে? বলো তো, আগার আগে উত্তর বলো। হ্যাঁ, 3/2mr স্কয়ার হয়ে গেছে, শেষ। এবার রাখতেছি। I equal to 3/2 mr স্কয়ার। এইবার দেখো কথা আছে। এবার ব্যাসের সাপেক্ষে বা তলের সমান্তরাল মধ্যবিন্দু দিয়ে, সিলিন্ডারের ক্ষেত্রে এই কথা কোনো সেন্স মেক করে না, ঠিক আছে? সিলিন্ডারের ক্ষেত্রে ব্যাসের সাপেক্ষে এই কথা সেন্স মেক করে না। ব্যাসের সাপেক্ষে যদি তুমি নিতে চাও, হ্যাঁ নেওয়া যাবে, ব্যাসের সাপেক্ষে বলা যায়, কিন্তু তলের সমান্তরাল মধ্যবিন্দু দিয়ে এরকম আর হয় না, ঠিক আছে? তলের সমান্তরাল মধ্যবিন্দু, এখন তল কোনটা, কি বুঝাচ্ছ তলে? আমরা ব্যাসের সাপেক্ষে বলতে পারি যে ব্যাসের সাপেক্ষে মধ্যবিন্দু দিয়ে, ব্যাসের সাপেক্ষে মধ্যবিন্দু দিয়ে, এটা আমরা বলতে পারি। তো এবার একটু চিত্র দেখো, দুইটা চিত্রই আঁকতেছি আমি। এই প্রথমে আসো পাইপটা। কেউ এখন লিখবা না, বোর্ডে দেখো। পাইপ মানে ফাঁপাটা, ফাঁপা। বলো কি হবে জড়তার ভ্রামক? ফাঁপাটা কি হবে জড়তার ভ্রামক? খুব ভালো করে খেয়াল করো, দেখো। প্রথম কথা হচ্ছে তার একটা দৈর্ঘ্য আছে, ঘূর্ণন অক্ষের সাথে লম্বভাবে তার একটা দৈর্ঘ্য আছে। দৈর্ঘ্যটা মেনশন করতে হবে, আগে দৈর্ঘ্যটাকে মেনশন করার দরকার পড়ছিল না, এবার মেনশন করতে হবে। এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এল। এটা দুইটা জিনিসের সমষ্টি, দুইটা জড়তার ভ্রামকের সমষ্টি, একটা দণ্ড আর একটা চাকতি। চাকতি না, রিং, ঠিক আছে? রিং তো এটা, পাইপ না, পাইপে কাটলে কি হবে? রিং হবে না? তাহলে তুমি প্রথমে চিন্তা করো যে এরকম একটা দণ্ড আছে, দণ্ড, এরকম একটা সরু সুষম দণ্ড আছে, এই তার যার দৈর্ঘ্য হচ্ছে এল, তার জড়তার ভ্রামক কি হবে এই অক্ষের সাপেক্ষে? 1/12 ml স্কয়ার। তাহলে জড়তার ভ্রামক আই, সেটা হবে 1/12। দেখো ml স্কয়ার প্লাস জড়তার ভ্রামক যোগ হয়। এবার শুধু তো এইটা না, এর তো একটা পুরুত্ব আছে, এর তো একটা প্রস্থচ্ছেদ আছে। তাহলে প্রস্থচ্ছেদের জন্য, এই যে প্রস্থচ্ছেদের জন্য তখন জড়তার ভ্রামক কি হবে? তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এরকম কয়েকটা ফালি 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 অংশ কাটো, কাটার পরে দেখো, কাটার পরে তুমি এইখানে একটা ফালি চিন্তা করো তো, সেই ফালিটা একটা রিং না? এই যে ফালিটা, এখানে একটা রিং আছে না? সেই রিং এর, ভালো করে চিন্তা করো, রিং এর এই অক্ষটা কেমন অক্ষ? ব্যাস, ব্যাসের সাপেক্ষে। তাহলে একটা রিং এর ব্যাসের সাপেক্ষে, একটা রিং এর ব্যাসের সাপেক্ষে, যে একটা রিং আছে, এরকম একটা রিং আছে, সেই রিং এর ব্যাসের সাপেক্ষে চলে গেছে অক্ষটা। বলো রিং এর ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কি হয়? রিং এর ব্যাসের সাপেক্ষে 1/2, তাহলে 1/2 mr স্কয়ার। এবার 1/2 m কমন নিয়ে এল স্কয়ার প্লাস আর স্কয়ার তুমি চাইলে লিখতে পারো। জড়তার ভ্রামকের সূত্র হচ্ছে এটা। তাহলে এখন তোমরা এইটা বলবা, দেখি বলো এটা কি হবে, যেখানে এই দৈর্ঘ্যটা এল। দেখো এইবার না পারলে হবে না, 1/12 ml স্কয়ার প্লাস, এখান থেকে কাটো আগে। দেখো এটা একটা চাকতি, চাকতির ব্যাসের সাপেক্ষে, দ্যাট ইজ 1/4 mr স্কয়ার হয়ে গেল। প্রান্ত বিন্দু দিয়ে, প্রান্ত বিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্ব ভাবে, দৈর্ঘ্যের সাথে লম্ব ভাবে
তাহলে প্রথমে পাইপ অর্থাৎ ফাঁপা সিলিন্ডার, এটা, আর তারপরে হচ্ছে নিরেট সিলিন্ডার। বলো কি হবে? এই যে এই বিন্দু সাপেক্ষে না, এই বিন্দু সাপেক্ষে দৈর্ঘ্যটা কত? এল। তাহলে আই ইকুয়াল টু হবে 1/3 ml স্কয়ার প্লাস 1/2 mr স্কয়ার। এই ক্ষেত্রে কি হবে? 1/3 ml স্কয়ার প্লাস 1/4 mr স্কয়ার হয়ে গেল, শেষ। কেউ যদি বলো যে ভাই এটা আমি কি সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে করতে পারবো না? ইয়েস, অবশ্যই পারবা। সমান্তরাল অক্ষ উপপাদ্য দিয়ে পারবা কিনা? অবশ্যই পারবা। দেখো সমান্তরাল অক্ষ উপপাদ্য মানে কি? এই যে এটা সেন্টার অফ গ্র্যাভিটি, তাহলে বলো এই অক্ষের সাপেক্ষে কত, এই অক্ষের সাপেক্ষে কত, এইটা, এইটা, তার সাথে যোগ হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু কি এল এর অর্ধেক না? এতটুকু এল এর অর্ধেক, L/2। তাহলে এইটার সাথে যোগ করে দিবা 1/2, সরি m L/2, তাহলে L স্কয়ার বাই 4। তাহলে 1/2 mr স্কয়ার এইটুকু থাকবে, 1/12 ml স্কয়ার সাথে 1/4 ml স্কয়ার যোগ হলে 1/3 ml স্কয়ার। একটু আগে আমরা দেখছি, ঠিক আছে? ঠিক একইভাবে এর জন্য এইটা, তাহলে এটা হচ্ছে এইটা, তার সাথে আবার যোগ করবা একই জিনিস, যোগ করলে 1/3 ml স্কয়ারই আসবে। এই তো হয়ে গেল। তাহলে এই হচ্ছে আমাদের জড়তার ভ্রামকের সূত্র। বলো কি বাদ গেল? ফাঁপা গোলক আর নিরেট গোলক। নাও লিখো 4। চার নম্বর গোলক। তাহলে ফাঁপা গোলক ও নিরেট গোলক দুটোই আমরা একসাথে দেখব। এটা হচ্ছে ফাঁপা গোলক। আর এটা কি গোলক বুঝলা কিভাবে? দাগ দিলাম, এটা হচ্ছে নিরেট গোলক। এই বলো রেডিয়াস হচ্ছে আর, কি হবে ফাঁপা গোলক? কি হবে ফাঁপা গোলক? নিরেট গোলক হচ্ছে 2/5 mr স্কয়ার, ফাঁপা গোলক কি 2/3 mr স্কয়ার। তাহলে এটা হচ্ছে 2/3 mr স্কয়ার, আর এটা হচ্ছে 2/5 mr স্কয়ার। এটা কি হবে তাহলে? ক্যালকুলেশন করা যাবে না, আর ক্যালকুলেশন করা যাবে না, ইঞ্জিনিয়ারিং দিবা। তাহলে বলো বুদ্ধি খাটাও। এটার সাথে যোগ mr স্কয়ার, যোগ mr স্কয়ার, এই যে এটা আর, তাহলে যোগ mr স্কয়ার করলে কত হয়? 2/3 mr স্কয়ার প্লাস mr স্কয়ার, বলো কত হয়? 5/3 mr স্কয়ার। আর এই ক্ষেত্রে কত হবে? I ইকুয়াল টু 2/5 mr স্কয়ার প্লাস mr স্কয়ার, তাহলে 7/5 mr স্কয়ার। শেষ। পুরুত্ব না লাগবে না, ওগুলা আর থাক, অনেক করছে।
বলো একটা গোলকের ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? নিরেট গোলকের, একটা নিরেট গোলকের ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? একটা নিরেট গোলকের ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক বলো কত? চিত্র আগলা, কিন্তু এখন বুঝতেছো না কোনটা ব্যাসের সাপেক্ষে। এটা প্রান্ত বিন্দু, এটা প্রান্ত বিন্দু, তাহলে এটা ব্যাসের সাপেক্ষে। যেভাবে যাক না কেন কেন্দ্র দিয়ে গেলেই সেটা ব্যাস গোলকের। তুমি বলতে পারো যে ভাই এর তো দুটো দুটো করে দেখালেন, সিলিন্ডারের চারটা করে দেখালেন, এর চারটা করে কেন দেখালেন না? চারটা করে হয় না তো, ঠিক আছে, এর চারটা করে হয়। কেন্দ্র দিয়ে যেটাই যাবে, মধ্যবিন্দু দিয়ে যেটাই যাবে সেটা ব্যাসের সাপেক্ষে যাবে। কথা বুঝছো? তাহলে মধ্যবিন্দু দিয়ে গমনকারী যে কোনো অক্ষ তার সাপেক্ষে জড়তার ভ্রামক 2/5 m², এর জন্য 2/3 m²। আর প্রান্ত বিন্দু দিয়ে যদি করে তাহলে 5b/3, ওটা হচ্ছে 7/5 m²। বুঝলাম? দেখো একটা আয়তাকার পাত, বলো এই আয়তাকার পাতের এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? এটার দৈর্ঘ্য হচ্ছে L আর এটার প্রস্থ হচ্ছে B। তবে এটা আমরা জানি যে এটা হচ্ছে 1/12 ml²। কিভাবে জানি? আমি দেখো একটু আগেই বলছিলাম তুমি বের করতে পারো, ক্যালকুলেশন করে বের করতে পারো, কিন্তু একটু আগে আমি বলছিলাম যে এটাকে তুমি সরু সুষম একটা দণ্ড চিন্তা করো না, সরু সুষম একটা লাঠি চিন্তা করো না, তাহলে তার কি হবে? 1/12 ml²। এবার এটা যদি লম্ব হয়ে যায়, ঘূর্ণন অক্ষের সমান্তরালে এইভাবে যদি লম্ব হয়ে যায়, যত বড় লম্বই হয়ে যাক না কেন, ঠিক আছে, যত লম্বা হয়ে যাক না কেন, সূত্রের ফরম্যাটের চেঞ্জ নেই, 1/12 ml² থাকবে। তাহলে এইটা কি হবে? এইভাবে ঘুরবে 1/12 mb²। তাহলে এবার বলো এইভাবে ঘুরলে কি হবে? বলো। এই যে এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, বোঝা যায়? বস্তু কোন তলে আছে? এক্স আর ওয়াই তলে আছে। এই IX তুমি একটু আগে বের করছো, IX এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে 1/12 mb², এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরবে IY 1/12 ml²। এই যে এটা হচ্ছে L, এখান থেকে এই দৈর্ঘ্যটা হচ্ছে L আর এখান থেকে এতটুকু হচ্ছে B। তাহলে জেড অক্ষের সাপেক্ষে মানে লম্ব অক্ষ কোন উপপাদ্য? লম্ব অক্ষ উপপাদ্য। তাহলে IZ সমান IX প্লাস IY। তাহলে অতএব IZ সমান 1/12 m কমন নিয়ে b² প্লাস l²। এই শেষ, ঠিক আছে? এখন আমি সব শিখাইছি, লিখে রাখো। এত সব আসবে না, এত সব আসবে না, খুব সহজ সহজ ম্যাথ আসবে। হ্যাঁ সবাই চান্স পাবে, কিন্তু সময়ের মধ্যে সবাই তো লিখে আসতে পারবে না, এটাই সমস্যা। যা আসবে, যে পড়াশোনা করছে তারা একটু সময় দিলে সে চান্স পাইতো, যে পড়াশোনা করছে, কিন্তু অতটা সময় তো তুমি পাবা না, এটাই হচ্ছে কথা। একটি সরু রিংয়ের ভর, একটা সরু রিংয়ের ভর m, এর 60 ডিগ্রি কৌণিক অংশ কেটে ফেলা হলো। তাহলে মধ্যবিন্দু দিয়ে তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? তলের লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত? ধরো এর ব্যাসার্ধ হচ্ছে r, যার ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক আছে? ব্যাসার্ধ r এর মান আমি একটু মান দিয়ে দিই, ধরো 1 মিটার, আর ভরের মান ধরো 2 কেজি।
মান দিয়ে দিলাম। কি বলছে আগে বোঝার চেষ্টা করো। কি একটা রিং না, একটা রিং, চিত্র আঁকবা, বাংলা কথা লেখার দরকার নেই, চিত্র আঁকো শুধু। কি একটা রিং, তো এই যে পুরো রিং, কোনোটা বাদ নাই, পুরোটুকু আছে। কিন্তু কি বলতেছে, 60 ডিগ্রি কৌণিক অংশ নাই, 60 ডিগ্রি কৌণিক অংশ নাই, তার মানে নাই, এতটুকু, এতটুকু বাদ, বাকিটুকু আছে। এইবার তলের লম্বভাবে গমনকারী অক্ষ, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, বুঝতে পারছো? মানে পুরো রিং নাই, 60 ডিগ্রি বাদ, 60 ডিগ্রি কৌণিক অংশ বাদ, তাহলে জড়তার ভ্রামক কি হবে? আগে তুমি বলো, পুরোটুকু যদি থাকে তাহলে জড়তার ভ্রামক কি হবে? পুরোটুকুই আছে, জড়তার ভ্রামক কি হবে? I equal to mr স্কয়ার। এম এর মানটাই জাস্ট চেঞ্জ, এম পুরো ভর না, এম হচ্ছে এইটুকুর ভর, ধরো এইটুকুর ভর হচ্ছে এম ড্যাশ, তাহলে এম ড্যাশ আর স্কয়ার। কথা বুঝছো? এইটুকুর ভর হচ্ছে এম ড্যাশ, পুরো এম না, এই পুরো এম 2 কেজি, পুরো এম না। আর ওইটুকুর ভর কত সেটা বের করে এনে বসাও তো, এটা 9, 10 এর ম্যাথ। যা সূত্রটা হচ্ছে এইটা। এবার ওইটুকুর ভর কত এনে খালি বসাও। কিভাবে বসাবা? ওই কি নিয়ম, পুরোটুকু থাকলে কোণ কতটুকু থাকতো? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির জন্য ভর 2 কেজি বা এম, অতএব একের জন্য 60 ডিগ্রি বাদ, এখন কোণ কত? 300 ডিগ্রি। তাহলে 300 ডিগ্রির জন্য কত? তাহলে এম ডিভাইডেড বাই 360 গুণ হচ্ছে 300। তাহলে 0 0 কাটা, 5 দিয়ে কাটলে উপরে হচ্ছে, সরি 6 দিয়ে কাটলে উপরে হচ্ছে 5, তাহলে 5 ডিভাইডেড বাই 6 এম। তাহলে এই যে এম ড্যাশটা সেটা হচ্ছে 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 2, তাহলে 5 ডিভাইডেড বাই 3, 5 ডিভাইডেড বাই 3 কেজি। এর মান বসাই দিবা, এম ড্যাশের মান 5/3 আর এর মান 1, জড়তার ভ্রামক বক্স কেজি মিটার, কেজি মিটার স্কয়ার। বক্স আর কি, বক্স হচ্ছে 5/3। একটি সরু সুষম রড যার দৈর্ঘ্য 2 মিটার, যার দৈর্ঘ্য 2 মিটার, সরু সুষম রডকে 60 ডিগ্রি কোণে বাঁকানো হলো, বাঁকানো হলো। দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ও বিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। আদারা কথা অনেক কিছু লেখা আছে। একটা রড আছে, ধরো ভরের মান বলে দেওয়া আছে, ভর হচ্ছে 2 কেজি এম। তাহলে কি আছে, একটা রড, এই দেখো একটা রড, এই রডটাকে বাঁকানো হয়েছে 60 ডিগ্রি কোণে, চিত্র দেওয়া আছে তোমার প্রশ্নে একটা, এই যে রডটাকে 60 ডিগ্রি কোণে এভাবে বাঁকানো হয়েছে এবং বলে দিয়েছে যেভাবে বাঁকানো হয়েছে তাতে এইটুকু হচ্ছে L/2, এইটুকু হচ্ছে L/2, এটা বলে দেওয়া আছে যে 60 ডিগ্রি কোণে এভাবে বাঁকানো হয়েছে। বাঁকানোর পরে এইটা হচ্ছে ও বিন্দু, তাহলে দৈর্ঘ্যের সাথে ও বিন্দু দিয়ে, এই যে ও বিন্দু, দৈর্ঘ্যের সাথে লম্বভাবে ও বিন্দু দিয়ে গমনকারী অক্ষ। তাহলে বোঝো ব্যাপারটা, একটা তারকে আমি বাঁকাইছি, 60 ডিগ্রি কোণ করে বাঁকাইছি, জিনিসটা দেখতে আসলে এরকম, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এইভাবে এইভাবে ঘুরতেছে। বলো কি হবে? প্রান্ত বিন্দু দিয়ে না? তাহলে এর সাথেও লম্বভাবে, এর সাথেও লম্বভাবে, মানে লাঠি আছে কয়টা? 2টা। এই 60 ডিগ্রির এর কোনো মানে এর কোনো কাহিনী আছে? ওখানে 60 ডিগ্রি হোক, 40 ডিগ্রি হোক, 50 ডিগ্রি হোক, যাই হোক, কোনো সমস্যা আছে? তাহলে জড়তার ভ্রামক I = কি হবে বলো তো? এর ভরটা দেখো, টোটাল ভর তো m 2 কেজি, তাহলে এর ভর কত? m/2, এর ভর কত? m/2, এর দৈর্ঘ্য কত? L/2, এর দৈর্ঘ্য কত? L/2। এই সূত্র বলো, সূত্রটা বলো।
1/3 ml স্কয়ার, তাহলে m/2 l স্কয়ার মানে l/2 তার স্কয়ার। এরকম কয়টা? 2 দিয়ে গুণ। এবার তুমি মান বসাও, এত কেজি মিটার স্কয়ার। দেখো এদিকে দেখো, একটা হেলানো তল দেওয়া আছে। দেখো পরীক্ষায় কোশ্চেনটা দিছিলাম। এই হেলানো তলের উচ্চতা হচ্ছে h। এইখান থেকে একটা চাকতি হতে পারে, একটা সিলিন্ডার হতে পারে, একটা গোলক হতে পারে। ধরো ধরো গোলকই বললাম, একটা গোলক, এই তলে ঘর্ষণমতি নগণ্য। এখান থেকে গোড়ায় নিচে পড়লো। প্রশ্ন করছে যখন ভূমিতে এসে পড়বে, এইখানে যখন পড়বে কত বেগে আঘাত করবে, কত বেগে আঘাত করবে, এটা হচ্ছে প্রশ্ন। বা অনেক সময় রুয়েটে বা কোশ্চেন ব্যাংকে একটা কোশ্চেন আছে, রুয়েটে আসছিল, একই ভরের একটা সিলিন্ডার, একটা গোলক, একটা চাকতি, একটা বিন্দু ভর বস্তু গড়ায় দেওয়া হলো, কে বিজয়ী হবে, রেসে কে বিজয়ী হবে? এই পয়েন্টে যার বেগটা বেশি হবে সে বিজয়ী হবে, বেগের মান যার বেশি হবে। তো কিভাবে বের করতে, আমি একটা দেখাই দিই, তুমি বাদ বাকি সবগুলো পারবা। দেখো শক্তির সংরক্ষণশীলতা, কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের কনসেপ্ট। এই পয়েন্টে তার ওমেগা আছে, এই পয়েন্টে তার ভি আছে। আচ্ছা তোমরা বোঝো না যে কখন রৈখিক গতিশক্তি, কখন কৌণিক গতিশক্তি এবং কখন দুটোই? বলো তো, একটা ফ্যান যখন ঘোরে এর রৈখিক গতিশক্তি আছে, এর কৌণিক গতিশক্তি হাফ আই ওমেগা স্কয়ার। কিন্তু একটা ট্রাকের মানে মানে ট্রাকের চাকা ঘুরতেছে, তাহলে চাকা ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে, তখন হাফ আই ওমেগা স্কয়ার থাকবে, হাফ এম ডি স্কয়ার থাকবে। এই জিনিসটা বুঝতে হবে। জায়গায় দ্বারায় যদি ঘোরো তাহলে শুধুমাত্র হাফ আই ওমেগা স্কয়ার, আর যদি ঘুরতে ঘুরতে দৌড়াও তাহলে দুটোই। তাহলে এইখানে দেখো দুটাই শূন্য, ঘুরতে ঘুরতে দৌড়াচ্ছে না, তাহলে এই পয়েন্টে তার ভিও আছে, ওমেগাও আছে। তাহলে এই পয়েন্টে তার শক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার, প্লাস হচ্ছে 0, কোনো বিভব শক্তি নাই। কিন্তু এই পয়েন্টে বিভব শক্তি আছে, দ্যাট ইজ mgh, কিন্তু কোনো গতি শক্তি নাই। তো শক্তি সংরক্ষণশীলতা, ঘর্ষণ নাই, ঘর্ষণমতি নগণ্য, তাহলে mgh সমান সমান হাফ এম ভি স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার। নিরেট গোলক আর কি। দেখো mgh সমান সমান হাফ এম ভি স্কয়ার হাফ আই, বলো আই কত? জড়তার ভ্রামক, নিরেট গোলক 2/5 mr স্কয়ার, আর ওমেগা স্কয়ার তো ভি স্কয়ার বাই আর স্কয়ার। বুঝলাম? এই আর স্কয়ার কাটাকাটি, ব্যাসার্ধ লাগবেও না, এই কারণে ব্যাসার্ধ বলেও দেওয়া থাকে না। তাহলে mgh সমান সমান 2 কাটাকাটি গেল, 1/5 mv স্কয়ার আর 1/2, তাহলে কত হচ্ছে 10 আর 7/10, তাই না? 7/10 mv স্কয়ার, m কাটাকাটি, তাহলে তার ভি সমান সমান 10gh/7 তার রুট। এবার তুমি এইচ এর মান দেওয়া থাকলে বসাই দিবা, হয়ে যাবে। শুধু জানা লাগবে এইচ। ঠিক একইভাবে চাকতির জন্য, রিং এর জন্য বের করবা, বের করে দেখবা যে কার বেগের মানটা বেশি। কোনো মান দেওয়ার দরকারও নেই, সবার জন্য যদি এইচ সমান থাকে তাহলে তুমি শুধু দেখবা এখানে কত আসছে, 10/7 আসছে, অন্য ক্ষেত্রে ধরো 3/4 আসবে, কোনো ক্ষেত্রে মনে করো যে 1/2 আসবে। তাহলে বুঝে বুঝে তখন ম্যাথ করতে হবে। একটা বস্তু দেখো দেখো, একটা সরু সুষম দণ্ড, তার মাথায় 2টা গোলক আছে। এই যে বলতো আজকে যে ম্যাথটা দিছিল, তো এই যে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত, এই দুইটার যদি ব্যাসার্ধ বলে দেওয়া না থাকে তাহলে আমি বিন্দু ভর ধরে নিব, এটা আছে তোমাদের বইতে। তাহলে বলো তো এই সিস্টেমের জড়তার ভ্রামক কি হবে? ধরো এর ভর 2 কেজি, এর ভর 2 কেজি, আর লাঠির দৈর্ঘ্য হচ্ছে ধরো 4 মিটার, আর লাঠির ভর হচ্ছে 1 কেজি। বলো জড়তার ভ্রামক কি হবে? আই সমান সমান বিন্দু ভর, তাহলে এম আর স্কয়ার, তাহলে এম এর মান 2, আর এর মান কত? টোটাল তো 4, তাহলে এতটুকু কত? 2, এতটুকু কত? 2, তাহলে 2 স্কয়ার প্লাস 2 আবার 2 স্কয়ার। ক্লিয়ার? বোঝা গেল? এম আর স্কয়ার প্লাস এম আর স্কয়ার, এইটা আর এটা। এবার লাঠির জন্য কত? 1/12 এম 1 কেজি, এল স্কয়ার অর্থাৎ 4 স্কয়ার। ক্লিয়ার? দুইটা বিন্দু ভর, তার জড়তার ভ্রামক এম আর স্কয়ার, আর একটা লাঠি, তো তার মধ্যবিন্দু দিয়ে দৈর্ঘ্যের সাথে লম্ব হবে 1/12 ml স্কয়ার। তাহলে নিউটনের বলবিদ্যা অধ্যায়ের সব গেল শেষ। বলো কিছু বাদ আছে যা করেনি? ওকে।